ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম চিত্রপ্রেমী ভূত। প্রধান চরিত্রে দীপ এবং রিয়া, গল্প পাঠ্যে সুপর্ণা, দীপ দেবপ্রতিম, রিয়া পারমিতা নস্কর, সঞ্জয় দেবপ্রতিম, বেবি ভয়েস সুপর্ণা, বৃদ্ধর ভয়েস দেবপ্রতিম। শুরু হচ্ছে চিত্রপ্রেমী ভূত। দুই বন্ধু দীপ ও সঞ্জয় দুজনেই বাই প্রফেশন ফটোগ্রাফার। অনেক ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা, খেলাধুলা, বলতে গেলে একসাথে ছোট থেকে বড় হওয়া। দুজনেই ছোটবেলা থেকে প্রকৃতি ভালোবাসত, তাই বড় হয়ে দুজনেই পেশা হিসেবে ফটোগ্রাফি বেছে নিয়েছিল। কিন্তু কলকাতার মতো জায়গায় প্রকৃতির ছবি তুলে তারা উপার্জন সেরকম কিছুই করতে পারত। তাই এক প্রকার বাধ্য হয়ে দুজনে মডেল ফটোগ্রাফি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির ফটোগ্রাফির কাজ শুরু করল। দুজনে যেখানে যে কাজেই যেত একসাথেই যেত। মোটামুটি ভালোই দিন কাটছে। একদিন দীপের ফোনে একটা কল এল, ওপার থেকে একটি মেয়ের গলা। হ্যালো, কে বলছেন? আমি রিয়া বলছি। আপনি কি ফটোগ্রাফার? হ্যাঁ, কেন বলুন তো? না, আসলে আমার বাড়িতে একটা স্টুডিও সেটআপ আছে, তো তাই আমি একটু ফটো শুট করব। আসলে আমি একজন অর্গানাইজার। হ্যাঁ, তো নববর্ষের জন্য একটা শুট রেখেছি, তাই আপনাকে ফোন করলাম। আপনি কি আগামী শনিবার ফ্রি আছেন? তাহলে যদি একটু শুট করে দিতেন। আগামী শনিবার? একটু দেখে বলতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু কোলাবে কাজ করি না, আমাদের কিন্তু চার্জেস আছে। আরে না 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 না, আমি আপনাকে কোনো কোলাবে কাজ করতে বলছি না। আপনি কি চার্জেস নেন সেটাই জানার জন্য আমি ফোন করেছি। ও সরি, কিন্তু কিছু মনে করবেন না। আসলে এখন বেশিরভাগই অর্গানাইজাররা কোলাবেই কাজ করতে চায়, তাই বললাম। আমাদের চার্জেস তো সব কাজের জন্য আলাদা হয়। তো আপনার কি কাজ আছে, কতক্ষণের কাজ আছে, কোন জায়গায় কাজ আছে, সেগুলো যদি একটু বলতেন ডিটেলসে, তাহলে আমি চার্জ বলতে পারতাম। না, আমার বাড়ি মানে আমার স্টুডিওটাই হচ্ছে ওই বউবাজারের কাছে। ঠিকানাটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আর কাজ হলো, একটি মডেল আছে, ওর 4-5টা চেঞ্জেস হবে, ওরই ফটো তুলতে হবে আর কিছু রিলস বানিয়ে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না, কারণ একটাই তো মডেল, আর সন্ধ্যের আগে শেষ করতে হবে, কারণ সন্ধ্যে হয়ে গেলে একটু সমস্যা হয় এই আর কি। ওই ধরুন সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে হয়ে যাবে তো? আচ্ছা, মেকআপ আর্টিস্ট আর ড্রেস ডিজাইনাররা কে আছে? না না, আর কেউ নেই। ড্রেস জামা আমার, আর মেকআপ মডেল নিজেই করে নেবে। ও আচ্ছা, তাহলে আমরা দুজনেই আসবো, আর আমাদের ওই 4500 মতো লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে আমার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আর আপনার কি এই নাম্বারে জিপে বা ফোনপে কিছু আছে? তাহলে আমি পেমেন্টটাও করে দিচ্ছি। আরে না না না, পেমেন্ট এখন করতে হবে না, যেদিন কাজে আসবো সেদিন করলেই হবে। না না, আমি পেমেন্ট এক্ষুনি করব। আপনারা ফাইনালি চলে আসবেন, কিন্তু আমি কিন্তু অন্য কাউকে জানাচ্ছি না। আর হ্যাঁ, দুদিনের বেশি কিন্তু কেউ আসবেন না, প্লিজ। না না, আমরা দুজনেই আসবো, আপনি ঠিকানাটা শুধু পাঠিয়ে রাখুন। ওকে, পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিল। দীপ ভাবছে, আজকাল কাজ করে কেউ আসার পরেও কেউ সময় মতো টাকা দেয় না, আর ইনি আগেই টাকা দিয়ে দিচ্ছেন। তাছাড়া যা টাকা বললাম তাতেই রাজি হয়ে গেল। বেশ অদ্ভুত তো। ভাবতে ভাবতেই ফোনে মেসেজ ঢুকলো। ঠিকানা ও টাকা দুটোই ঢুকে গেছে। খুব আনন্দে দীপ সঞ্জয়কে ফোন করলো। হ্যালো, কোথায় তুই? এই তো ঘুমাচ্ছিলাম। কি হয়েছে বল? আরে ঘুম ছাড়, আমার বাড়ি আয় তো। শনিবার কাজ আছে একটা, পেমেন্টও করে দিয়েছে। অদ্ভুত কাণ্ড কিন্তু, তুই আয় বলছি। আসছি, দাঁড়া। সঞ্জয় বাড়ি আসতে দীপ সব কথা সঞ্জয়কে বলল। শুনে সঞ্জয় বেশ অবাক হলো, কিন্তু আনন্দও হলো, কারণ কাজ ছিল না দুজনেরই কিছুদিন ধরে। টাকাটা আসতে একটু উপকারী হলো। শনিবার আসতেই সকাল সকাল দুজনে রওনা হলো সেই স্টুডিওর পথে। বাসে বউবাজারে অবধি এসে তারপর হেঁটে ঠিকানাটি খুঁজতে লাগলো।
কিন্তু যাকেই জিজ্ঞাসা করে কেউ আর সেই ঠিকানা খুঁজে বলতে পারে না। অনেক খুঁজতে খুঁজতে অবশেষে একটা চায়ের দোকানে একটা বয়স্ক লোক বসেছিল। তাকে সঞ্জয় জিজ্ঞাসা করে, জেঠু এই ঠিকানাটা একটু বলতে পারবে? ঠিকানাটা দেখে লোকটি অদ্ভুত ভাবে দীপ ও সঞ্জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ওখানে তোমরা কি করতে যাবে? ওখানে তো কেউ যায় না, ওই বাড়িটা বন্ধ পড়ে থাকে। আরে না না জেঠু, ওটা হয়তো আগে বন্ধ ছিল, এখন ওখানে স্টুডিও হয়েছে। ম্যাডাম বলেছেন যে নতুন স্টুডিও। কি জানি বাবু, যাই হোক ওই সামনে বাদিকে মাঠটা আছে, তার সামনে লাল বাড়িটা, একটু সাবধানে যেও কিন্তু, সামনের রাস্তাটা খারাপ। দীপ ও সঞ্জয় বাড়িটির সামনে গিয়ে কলিং বেল বাজাতে বাড়ির ভেতর থেকে একটি সুন্দরী মহিলা এসে দরজাটি খুলল। আসুন আসুন, ভেতরে আসুন। এই আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে আসলে। সরি ম্যাডাম, আসলে আমরা অনেকক্ষণ ধরে বাড়িটা খুঁজছি, কিন্তু কেউই ঠিকঠাক ঠিকানা বলতে পারছিল না, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। আসলে বিকেলের মধ্যে কাজটা শেষ করতে হবে তো, তাই বলছিলাম। সন্ধে হয়ে গেলে আবার একটু অসুবিধা হয় কি না। আপনি চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি কাজ করে দেব। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন, উপরে চলুন। সঞ্জয় ও দীপকে নিয়ে রিয়া দোতলায় গেল। বাড়িটা অনেকটা বড়, কিন্তু খুব অন্ধকার। সূর্যের আলো কোনো দিক দিয়েই বাড়িতে ঢোকে না, অথচ বাড়িটা কিন্তু মাঠের সামনে, আরো বেশি আলো থাকা উচিত। উপরে গিয়ে দেখে একটি মেয়ে মেকআপ করে রেডি হয়ে বসে আছে। সঞ্জয় ও দীপ সঙ্গে সঙ্গে ক্যামেরার সমস্ত সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে যায় আর ফটো তুলতে শুরু করে। ওদের কাজের মাঝে রিয়া এসে বলে, তোমরা কাজ করো, আমি একটু আমার মেয়েকে নিয়ে আসি। হ্যাঁ, ওর না আসলে স্কুলের বাসটা আসার সময় হয়ে গেছে। ঠিক আছে। এই দিক টয়লেট যাবো, টয়লেটটা কোন দিকে বলতো? এতক্ষণ বলিসনি কেন যখন ম্যাডাম ছিলেন? আমি কি করে জানবো টয়লেট কোথায়? দেখ এখানেই কোথাও হবে। ঠিক আছে দেখছি, দাঁড়া। সঞ্জয় ঘরের বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে হঠাৎ খুব ভয় পেয়ে ছুটে আসে দীপের কাছে। কি বে, কি হলো? এরকম ছুটে এলি, ঘামছিস কেন? এলি টয়লেট? না পাইনি, শোন না, আমার এখানে একটুও ভাল লাগছে না, তুই চল এখান থেকে। মানে পাগল হলি নাকি? কাজ শেষ না করে কোথায় যাব? পেমেন্ট দিয়ে দিয়েছে, ভুলে গেছিস নাকি? তুই পেমেন্ট ফেরত দে, কিন্তু এখান থেকে চল, বেরো রে এখান থেকে। আরে হলোটা কি বলবি তো? কি আবল তাবল বকছিস? এখানে কিছু একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? ওই রুমটা দেখ। কি হয়েছে ওই রুমটায়? দেখ একবার ওই রুমটা। ঘরের দরজা খুলে দেখে খালি একটা ঘর, চারিদিক বন্ধ। সামনের দেওয়ালে খালি দুটো ফটো লাগানো আছে, একটা পুরুষ এবং একটি মহিলা। অদ্ভুত ভাবে পুরুষটির ফটোতে কি মালা পরানো আছে সেটা স্থির, কিন্তু মহিলাটির ফটোতে পরানো মালাটা খুব জোরে জোরে দুলছে, যেন মনে হচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া বা আলো কোথাও আসার জায়গা নেই। এই দৃশ্য দেখে দুজনেই ভয় পেয়ে ছুটে বাড়ি থেকে পালাতে গেল, কিন্তু সব দরজা বাইরে থেকে বন্ধ, পালাবার কোনো পথ নেই। কি হবে এবার? আমরা কি আর বাড়ি ফিরতে পারবো না? কিছু বুঝতে পারছি না, কিছু তো একটা উপায় বের করতেই হবে। ওই ম্যাডামকে ফোন করি, দাঁড়া। হ্যালো ম্যাডাম, আপনি কোথায়? এই তো চলে এসেছি। আসলে বাড়ি থেকে ফোন এসেছিল আমাদের একটু এমার্জেন্সি আছে, তাই বেরোতে হবে। তা কি করে হয়? এভাবে মাঝপথে কখনো? না 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 না, এখন আমি আবার কোথায় ফটোগ্রাফার পাবো? আসলে সত্যিই খুব এমার্জেন্সি, আমরা ফটো তুলে দিচ্ছি, আপনি আসুন প্লিজ। আসছি আসছি, আমি আসছি। মিনিট 10 পরে রিয়া তার বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরল। আমরা ফটো তুলছি, হলেই বেরিয়ে যাব। আপনারা ফটো তুলুন, আমি স্নান করে আসছি। সোনা, তুমি যাও, তোমার জামা কাপড় চেঞ্জ করে নাও, আমি স্নান সেরে এসে তোমাকে খাইয়ে দেবো। আমার খেতে ইচ্ছে করছে না মাম্মা, পরে খাবো, একটু খেলি। আচ্ছা যাও। সঞ্জয় ও দীপ ভয়ে ভয়ে নিজেদের কাজ করতে থাকে, কিন্তু কিছুতেই কাজে মন লাগে না। কিছুক্ষণ পরেই বাচ্চা মেয়েটির হাসির শব্দ শোনা যায়। সঞ্জয় আওয়াজ শুনেই ভয় পেয়ে যায়।
কারণ বাড়িতে তো আর কেউ নেই। তাহলে বাচ্চাটি হাসছে কার সাথে? এই দীপ, চল দেখে আসি কি হচ্ছে। চল, ঠাকুরের নাম নিতে থাক। ঘর থেকে বেরিয়ে দেখে যেই রুমটিতে ওই দুটো ফটো ছিল সেই রুমে বাচ্চা মেয়েটি খেলছে একা একাই বল নিয়ে। বলটা সামনের দিকে ছুটছে আর সামনের দিক থেকে আবার বলটা বাচ্চাটির দিকে ফিরে আসছে, কিন্তু সামনে কেউ নেই। এই দেখে দীপ ও সঞ্জয় দুজনেই দৌড়ে চলে আসে, কিন্তু এবার বেরোবার উপায় কি? দুজনেই ভগবানকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরই রিয়া আসে। ম্যাডাম, ছবি তোলা হয়ে গেছে, আমরা এবার বেরোবো। আরে কিছু খেয়ে যান, খাবার সময় এখন, কেউ কিছু না খেয়ে যায় নাকি? না না ম্যাডাম, প্লিজ, আমাদের যেতেই হবে, খুব এমার্জেন্সি। ফটোগুলো কবে পাবো আর কিভাবে পাবো? আমি আপনাকে সব ফটো মেল করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সঞ্জয় ও দীপ দুজনে বাড়ি থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচলো। দুজনে বাড়ি ফিরে ভয়ে কাউকে কিচ্ছু বলেনি। মজার কথা হলো, ওরা যখন বাড়ি আসার পর ক্যামেরার ফটোগুলো খুলে দেখতে গেল, তখন দেখলো কোথাও সেই মডেল মেয়েটির ছবি নেই। সব জায়গায় ছবি শুধু একটি মহিলা, পুরো পোড়া। দুজনে ছবিগুলো দেখে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোক এসে তাদের জ্ঞান ফেরায়, কিন্তু আজও সঞ্জয় আর দীপ বুঝতে পারে না যে কে এই পোড়া মহিলা। সত্যিই কি সেদিন ওখানে কোনো মডেল ছিল না? বাচ্চা মেয়েটি কার সাথেই বা বল খেলছিল? ছবির উপর পড়ানো মালাটাই বা কিভাবে নড়ছিল? আজও এই কথাগুলো এক রহস্য। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।